প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান, বিএনপি। আরও রয়েছেন ডক্টর সায়ন্ত শাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। ম্যাডাম খালেদা জিয়ার এই বিদায়, এটি জাতির জন্য নিঃসন্দেহে একটি অপূরণীয় ক্ষতি। তিনি হয়ে উঠেছিলেন জাতির অভিভাবক। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেছেন, খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব বারবার জাতিকে পথ দেখিয়েছে। একটি দলের প্রধান বেগম খালেদা জিয়া জাতির অভিভাবক হয়ে ওঠার বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা শীর্ষ পদে অনেকেই থাকেন, কিন্তু একেবারে পলিটিক্যালি ন্যাশনাল গার্ডিয়ান হওয়ার যে অভিধা বা মানুষ যে তাকে সেইভাবে গণ্য করে, এটা উপমহাদেশে খুবই বিরল। নিঃসন্দেহে ভারতে একজন নেতা ছিলেন, তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, প্রেসিডেন্টও কখনো হননি বলে আমার জানা নাই। তার নাম ছিল জয়প্রকাশ নারায়ণ। সংক্ষেপে ভারতীয়রা তাকে জেপিএন বলতেন, শিক্ষিত লোকেরা, এবং তার নামের আগে বলা হতো সর্বোদয় নেতা জয়প্রকাশ নারায়ণ। ভারতে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট না হয়ে একজন মানুষ সর্বোদয় নেতা হয়ে উঠেছিলেন। বাংলাদেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি এই যে জাতীয় অভিভাবকত্বের জায়গায় চলে গেলেন, এটা কিন্তু বলা যেতে পারে একটা স্বৈর শাসনের সময় তার প্রতি যে অন্যায় নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলাতে কারাগারে পাঠানো হয়েছে, সব কিছুর পরে তিনি বাংলাদেশের যে নতুন বাংলাদেশটা হলো, এই যে অভ্যুত্থানের পরবর্তীতে একটা নতুন বাংলাদেশ আমরা দেখলাম ফ্যাসিবাদের পতনের পরে, সমগ্র জাতি তাকে তার এই যে, এটা তো আসলে 36 দিনের সংগ্রামটা ছিল, এই সংগ্রামটা ছিল প্রায় দীর্ঘ 17 বছর একটা সংগ্রাম। সমস্ত রাজনীতির বিভিন্ন মত পদ বলেন, সব কিছু ঊর্ধ্বে উঠে একজন মানুষ যখন অভিভাবকত্বের পর্যায়ে চলে, অর্থাৎ তার কাছে মানুষ দিশা পায় যখন, এরকম মানুষ তো একটা রাষ্ট্রে তো একাধিক থাকে না, এবং অনেক দেশে থাকেও না, একটু কোনোদিনও আসে না, এমন দেশও আছে। এরকম আছে নিঃসন্দেহে। ভারতের উদাহরণটা ছিলাম যে সর্বোদয় নেতা জয়প্রকাশ নারায়ণ, তিনি প্রেসিডেন্টও ছিলেন না, প্রধানমন্ত্রীও ছিলেন না, কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ক্রাইসিসে, পলিটিক্যাল ক্রাইসিসে ওই জেপিএন অর্থাৎ জয়প্রকাশ নারায়ণের কাছে রাজনৈতিক দলের নেতারা যেতেন। বাংলাদেশে বিএনপি চেয়ারপারসনের কথা যদি বলি, বিএনপি চেয়ারপারসন হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের সময় তিনি মূলত রাজনীতিতে তিনি যোগদান করেন। তো তারপরে দেখা গেছে বাম বলেন, ডান বলেন, নানা পন্থার লোকেরা ওই পথের দিশার জন্য, রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের জন্য, যেটি বলেন না কেন, তার কাছে কিন্তু গিয়েছেন, এবং তারা সবাই মনে করতেন যে উনি হচ্ছেন সিম্বল অফ ইউনিটি, ঐক্যের প্রতীক তাকে মনে করতেন। এক একটা ধাপ তিনি পেরিয়েছেন। একটা সময় তিনি বিএনপির চেয়ারপারসন হলেন, একটা সময় তাকে মনে করা হতো তিনি সিম্বল অফ ইউনিটি, তাকে মনে করা হতো। তো এরপরে আমি যেটা বলি, পোস্ট 5 অগাস্টের যে বাংলাদেশের পলিটিক্সটা, সেখানে তিনি সক্রিয়ভাবে বিএনপি চেয়ারপারসনের ভূমিকা ছিলেন না বটে, মোটেই না। পোস্ট 5 অগাস্টে, অর্থাৎ 5 অগাস্টের পরে তিনি চেয়ারপারসন ছিলেন দলে, কিন্তু তিনি সক্রিয়ভাবে তিনি তার এই পদের দায়িত্ব তিনি সেভাবে পালন করেননি। তো এই সময়টিতে আপনি যদি সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, তারা সবাই তার একটি কথা, তার একটি বক্তব্য, বিশেষ করে 7ই আগস্টে স্বৈরাচারের পতনের পরে তার একটা ভিডিও স্পিচ ছিল, ওবায়দুল কাদের একটা বক্তব্য ছিল যে যদি কোনো কারণে যদি শেখ হাসিনা সরকারের পতন ঘটে, বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের প্রাণ যাবে, অর্থাৎ দেশে একটা অরাজকতা, অঙ্কও বলেছিল 5 লক্ষ লোক নিহত হবে, 5 লক্ষ 10 লক্ষ লোক মারা যাবে, এরকম একটা হিসাব বলেছিল। তো ঠিক ওই মুহূর্তে আপনি যদি তার ওই ভিডিও স্পিচটা 7 অগাস্টে, তার ফার্স্ট ভিডিও স্পিচ হচ্ছে আপনার পোস্ট 5 অগাস্টের পরে, আপনি যদি দেখেন, সেখানে তিনি জনগণকে শান্ত হতে বলেছেন, প্রতিশোধ থেকে দূরে সরতে বলেছেন। তিনি তার দীর্ঘ সময়ের রাজনৈতিক প্রতিপক্ষ শেখ হাসিনার নামটি একবারের জন্য উচ্চারণ করেননি, একবারও কিন্তু বিষোদ্গার করেননি, একবারও তার কথার মধ্যে ঘৃণা ছিল না। এবং তিনি বাংলাদেশের জনগণকে তিনি ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, নতুন বাংলাদেশটিকে বিনির্মাণের কথা বলেছেন, গণতন্ত্রের পথটাকে এগিয়ে নিতে বলেছেন। তো ওনার যাবতীয় যে কথাগুলো, এটা শুধুমাত্র রাষ্ট্রনায়কোচিতই শুধু না, এটা মনে হচ্ছিল যে একটা সংকটকালীন সময়ে
একজন অভিভাবক যেভাবে মানে মানুষকে শান্ত করতে বলে, শান্ত হতে বলে, সবাইকে এক ছাতার নিচে রাখার একটা প্রয়াস থাকে, সেটা তার মধ্যে লক্ষ্য করা রিপন ভাই একটু যোগ করে দিই আপনার সঙ্গে, আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা তুলনায় আমি শেয়ার করি। আপনি জানেন যে তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেখা করার আগে আমাদের দেশে একটা উত্তপ্ত পরিবেশ ছিল, একটা উত্তপ্ত হয়ে গিয়েছিল। তখন আমি সরকারি পর্যায়ে খুব নীতি নির্ধারক পর্যায়ের সাথে কথা বলছিলাম যে এই সংকট আপনারা কীভাবে উতরাবেন। উনি কী বলছিলেন জানেন? খালেদা জিয়ার কিন্তু এখনো রয়েছে, মানে কি পরিমাণ নির্ভরতা, এক্স্যাক্টলি খুব নির্লিপ্তভাবে আমাকে বলছিলেন যে খালেদা জিয়া আছেন, সমাধান হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং মানে শুধুমাত্র আপনি সরকারি নীতি নির্ধারক পর্যায়ের কথা নয়, শুধু আমি নাম উল্লেখ করতে চাই না, অনেক রাজনৈতিক দলের মোটামুটি শীর্ষ পর্যায়ের নেতারা অনেকে আমাকে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো যে বিবাদটা দেখছেন, যে সংকটটা দেখছেন, অথবা তাদের মধ্যে যে পরস্পরের মধ্যে যে আক্রমণাত্মক বাক্যবান চর্চা যেগুলো হয়, এগুলো বেগম খালেদা জিয়া যেহেতু আছেন, ফাইনালি ইট উইল বি সেটেল ডাউন, এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক হয়ে যাবে, এটা আমি আমাকে অনেকে বলেছেন, এবং আসলেই তাই। ফলে শুধু বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র তার দলের নেতা নেত্রী বা কর্মী সমর্থকরা তাকে পার্টি প্রধান বা অভিভাবক হিসেবে রাখেননি, বরং বলা যেতে পারে অন্যান্য রাজনৈতিক দলও তারাও কিন্তু তাকে অভিভাবকের মতো তারা গ্রহণ করেছেন এবং বলেছেন যে আমাদের একজন বেগম খালেদা জিয়া আছে। সুতরাং ক্রাইসিসগুলো ওভারকাম করা যায়। ফাইনালি ওনার কাছে যখন জিনিসটা যাবে, অথবা উনি যখন জিনিসটা দেখবেন, অথবা উনি যখন জিনিসটা বলবেন, তখন সমস্ত সংকটগুলো ড্রাই ডাউন হয়ে যাবে। ডক্টর সায়ন্ত সাখাওয়াত, আমরা খালেদা জিয়ার অভিভাবকত্ব নিয়ে কথা বলছিলাম। আমরা বলছিলাম যে উনি জাতির অভিভাবক হয়ে উঠেছিলেন। আসলে খালেদা জিয়ার টোটাল জীবনটাই ছিল সংগ্রাম এবং সাহসের প্রতীক। ডক্টর সায়ন্ত সাখাওয়াত, এই যে তিনি গোটা জীবনে এটা প্রমাণ করেছেন, আপনার কাছে আমার প্রশ্ন, খালেদা জিয়া কেন এবং কিভাবে সাহসী হয়ে উঠলেন? আলোচনার শুরুতেই আমি আমাদের বিএনপি চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া, তার জন্য তার রুহের মাগফিরাত কামনা করি। আজকেই তাকে আমরা গোটা জাতি চোখের জলে তার গৌরবময় বিদায় জানালো। তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে ভেস্ত নসিব করেন। একটু আগে আপনি রিপন ভাই কথা বলছিলেন তার অভিভাবক হয়ে ওঠার বিষয়টা 5ই আগস্টের পরে। 5ই আগস্টের পরে দল বল নির্বিশেষে তিনি অভিভাবক হিসেবে তাকে সবাই মেনে নিয়েছে, এটা সত্য। তবে এই পর্যায়ের অভিভাবক কেউ একদিনে হয় না, হঠাৎ করে হয় না। খালেদা জিয়ার গোটা রাজনৈতিক জীবনটা সেই 82 সালের পর থেকে 41 বছর তো পার্টির চেয়ারপারসন, আরও 2 বছর তিনি কিছুদিন ভাইস চেয়ারম্যান এবং সদস্য হিসেবে কাজ করেছেন। এই যে 43 বছরের রাজনৈতিক জীবন, তার গোটা রাজনৈতিক জীবনটা দেখবেন সংগ্রাম, সাহস আর সাফল্যের ইতিহাসে ভরা। পরতে পরতে তার সংগ্রাম, সাহস এবং সাফল্য। সেই ক্ষেত্রে যখন তিনি রাজনীতিতে আসলেন, তখন কিন্তু বিএনপির অবস্থা খুব ভঙ্গুর অবস্থা। এরশাদ ক্ষমতা দখল করেছে, বিএনপি থেকে অনেক পরিচিত নেতাকে ভাগিয়ে নিয়ে গেছে, তার দলে মন্ত্রী বানিয়েছে, দলকে ভাঙার নানামুখী চেষ্টা হচ্ছে। সেই অবস্থায় একজন রাজনীতিতে একেবারেই অনভিজ্ঞ একজন গৃহবধূ, তিনি এসে পার্টির সদস্য হয়ে কার্যক্রম শুরু করে 2 বছরের মধ্যেই তিনি নিজেকে প্রমাণ করলেন যে সাহসিকতা এবং সংগ্রামে তিনি কতটা পারদর্শী এবং কতটা আপোষহীন। তারপর ধীরে ধীরে 86 নির্বাচনের কথা আপনাদের মনে আছে, যে আপোষহীন ভূমিকা, 91-এ তার আপোষহীন ভূমিকা এবং তার যে দেশ মানে বাংলাদেশপন্থী রাজনীতির যে বয়ান, সব মিলিয়ে মানুষ ভালোবেসে ক্ষমতায় আনলো। তারপর নানান রকমের চড়াই উতরাই, সুসময় দুঃসময় অনেক কিছু আছে বিএনপির উপরে, জিয়া পরিবারের উপরে, বেগম খালেদা জিয়ার উপরে। সব কিছু তিনি মোকাবেলা করেছেন ধৈর্য এবং পরিমিতিবোধ দিয়ে। তার উপর এত নিপীড়ন, এত জিঘাংসা, তারপরেও কখনো তিনি খুব বাজে মন্তব্য, অন্যর জন্য অপমানসূচক মন্তব্য করেছেন প্রতিপক্ষের জন্য, এরকম নজির খুব খুঁজে পাবেন না আপনি। তিনি খুব অল্প কথায় জবাব দিয়ে দিতেন।
জাতীয় সংসদে তারে নিয়ে এমন কোনো অরুচিপূর্ণ কুরুচিপূর্ণ কথা নাই যা আওয়ামী লীগের এমপিরা এমন নারীরা পর্যন্ত সংসদে বলেন। এমনকি শেখ হাসিনা নিজে পর্যন্ত অত্যন্ত কদর্য ভাষায় ব্যক্তিগত চারিত্রিক বিষয় নিয়ে এমন বাজে এবং মিথ্যা তথ্য ছড়াতে শুরু করলো। তার জবাবে ম্যাডাম খালেদা জিয়া শুধু বললেন, কখনো কখনো নীরবতাই এদের মোক্ষম উত্তর। তিনি নীরব থেকেই ওই পচা কথার উত্তর দিয়ে দিলেন। শেখ হাসিনা যখন ক্রাইসিস হলেই পালিয়ে যায়, ক্রাইসিস হলেই বিদেশে চলে যায়, বিভিন্ন সুবিধার জন্য কম্প্রোমাইজ করে, জাতীয় বেইমান হবে নির্বাচনে গেলে ঘোষণা দিয়ে দুদিনের মধ্যে এরশাদের অধীনে নির্বাচনে যায়, এই দিক ওই দিক করে। ম্যাডাম খালেদা জিয়া কখনো এই দিক ওই দিক করেন নাই এবং তিনি খুব স্পষ্টভাবে জানিয়ে দিতেন যে তার আর কোনো ঠিকানা নেই, বাংলাদেশই তার ঠিকানা। তিনি অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন, দুটি শিশু সন্তান নিয়ে তাদের বেড়ে উঠছে তারা, তখন থেকে এদেশের মানুষ, এদেশের জনগণ, এদেশের মাটি, এদেশই তার সহচর, তার ঘনিষ্ঠ জন, তার আপনজন। সেই জিনিসটা বুকে ধারণ করেই তো তিনি দেশকে এগিয়ে নিয়ে গেছেন এবং তার অন্য কোনো ঠিকানা নেই, বন্ধু আছে প্রভু নেই, এই কথা বললেন। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের পরে তাকে মিথ্যা অভিযোগে জেল খাটানো, তাকে চিকিৎসার সুযোগ না দেওয়া, তাকে স্লো পয়জনিং করে মেরে ফেলবার মতো অভিযোগ আছে। এত কিছুর পরে তার পরিবারটাকে তছনছ করা, দলটাকে এইভাবে ভেঙে চুরে তছনছ করার চেষ্টা করা, হামলা মামলা গুমখুম দিয়ে পর্যুদস্ত করার সমস্ত স্টেট অ্যাপারেটাস ব্যবহার করার পরেও শেখ হাসিনার পতনের পরে ম্যাডাম এক বাক্যেই আবার শেষ করলেন, আমি এর বিচারের ভার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। নামও উল্লেখ করলেন না, একটা বিষোদ্গার নাই, একটা অভিসম্পাদ নাই, একটা কিছু তাদের প্রতি রাগ ক্ষোভের প্রকাশ নেই এইরকমভাবে। ফলে এই যে তার ভূমিকা, আর একটা কথা বলে শেষ করি, আপনি যেটা বলছিলেন যে ম্যাডাম খালেদা জিয়া ফ্যাশন সচেতন, সৌন্দর্য সচেতন, খুব টিপটপ চলতে পছন্দ করতেন, ফুল রাখতেন বাসায়, তার অফিসে, সব জায়গায় এইরকম মানুষ, তার মতো তিনি চলতেন। একসময় বাংলাদেশের ইসলামপন্থী অনেকে এইরকম বয়ানত প্রচারের চেষ্টা করছিল, নারী নেতৃত্ব হারাম বা নাজায়েজ, কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার ব্যক্তিত্ব এবং ইসলামের প্রতি তার যে অগাধ বিশ্বাস এবং অবস্থান, ইসলামপন্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, সেই ব্যক্তিত্বের কারণে ইসলামপন্থী দলের নেতারাও কখনো ম্যাডামের সঙ্গে বসতে, রাজনীতি করতে, ঐক্যমত পোষণ করতে অস্বাচ্ছন্দ্য বোধ করেননি, নির্দ্বিধায় তাকে মেনে নিয়েছেন। এই ব্যক্তিত্ব দিয়ে, কাজ দিয়ে, প্রতিশ্রুতি রক্ষা করে তিনি এটা অর্জন করেছেন। যেমন রিপন, আপনি যখন ছাত্রদলের সভাপতি, তখন আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলাম। আমি দেখেছি আপনি কিভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। আর ঠিক সেই সময় ছাত্রদলের সঙ্গে খালেদা জিয়ার ছিল নিবিড় এবং ঘনিষ্ঠ যোগাযোগ সম্পর্ক, এবং অনেকেই বলেন ওই সময়ের তরুণরা ছাত্রদলে যোগ দিয়েছিলেন খালেদা জিয়ার সাহস, দেশপ্রেম এবং অনমনীয় ইমেজে আকর্ষিত হয়ে। আপনি তো তাকে ওই সময় অত্যন্ত কাছ থেকে দেখেছেন, আপনার অভিজ্ঞতা আমাদের দর্শকদের সঙ্গে একটু শেয়ার করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে বিএনপির মূল স্ট্রেংথই ছিল ছাত্রদল, এটা বলার অপেক্ষা রাখে না। কখনো কখনো কোনো রাজনৈতিক সংগঠনের মেইন স্ট্রেংথ থাকে তার শ্রমিক সংগঠন, কারো যুব সংগঠন। আমাদের বেলায় যেটা ছিল, আমাদের একটা চমৎকার ছাত্র সংগঠন ছিল, প্রেসিডেন্ট জিয়ার হাতে গড়া। এটা উত্তরাধিকারী সূত্রে বেগম খালেদা জিয়া এটা পেলেন। এরপরে বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি আপনাদের কারণেই প্রায় উনি ক্যাম্পাসে যেতেন, ছোটখাটো অনুষ্ঠান আমাদের হল লেভেলের আয়োজনও আমরা তাকে মানে রাখতাম এবং ছেলেরা তাই চাইতো, এটাও সত্য কথা। উনি আমাদের আবদার ফেলতে পারতেন না, উনি সবসময় হল লেভেলের কনফারেন্সগুলোতে যেতেন, যেটা সাধারণত পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা সাধারণত মানে যেতে চাইতেন না, কিন্তু ম্যাডাম যেতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, ছেলেদের আবদার তিনি ফেলতেন না। আসলে তার সাথে তো আমাদের অনেক স্মৃতি, তো এত স্মৃতি, এটা ঠিক মানে এক বাক্যে একটা দুটো বললে বোধ হয় ঠিক হবে না। গতকালকে একবার মনে হচ্ছিল আমাদের যাদের তাকে নিয়ে অনেক স্মৃতি আছে,
এর মধ্যে কিছু নির্বাচিত স্মৃতি, ওনার প্রয়াণের খবর যখন আমরা পেলাম, কিছু মনে করি নির্বাচিত স্মৃতিগুলো আমরা গ্রন্থনা করব, কারণ সবার সাথে তো কম বেশি আছে, এতে তো কোনো বিশেষ সন্দেহ। করে ওই সময় যারা আপনারা ছাত্র নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে হঠাৎ করে কালকে সারাটা দিনই খুব বিষণ্ণ ছিলাম। এবারকার হাসপাতাল, ওখান থেকে গুলশান অফিসে, নয়াপল্টন অফিস থেকে আবার শেরেবাংলা নগরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যখন এই দাফন মানে প্রক্রিয়াটা যখন হচ্ছিল। প্রক্রিয়ার স্থপতির আসলেন, মাপঝোঁক নিচ্ছিলেন, সন্ধ্যা পর্যন্ত সেখানে থাকলাম, আবার এরপর বাসায় ফিরলাম, খুবই বিষণ্ণ ক্লান্ত সব। যাই হোক, একটা পর্যায়ে মনে হলো যে আমার নিজেরই তো অনেক স্মৃতি তার সাথে। আমি তখন ছাত্রদের ভাইস প্রেসিডেন্ট, ম্যাডাম তখন রাজনীতিতে যোগ দেননি। আমি পার্টি 83 সালের 1 জানুয়ারি আমাদের ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী। তো তখন এত কঠিন সময়ের মধ্যে, কারণ ঘরোয়া রাজনীতি তখন চালু না, সব কিছু বন্ধ, একটা প্রধান অতিথি পাওয়ার মতো লোক, বিএনপির কোনো নেতাকে প্রধান অতিথি পাওয়া যায়নি। জাসাসের একজন ভাইস চেয়ারম্যান নাম, মানে তিনি অধ্যাপক লিখতেন, অধ্যাপক রেজাউল করিম, প্রবাবলি তিনি এখন কানাডায় মন্ট্রিয়ালে সেটেল, রাজনীতি যুক্ত নেই। ওনাকে বোধহয় প্রধান অতিথি করলাম আমরা, বা বিশেষ অতিথি করলাম। আর ঢাকার বাইরের একজন সংসদ সদস্য আলী তারেক সাংবাদিকতা করতেন, এক সময় অবজারভারে ছিলেন, এখন মনে পড়েছে আলী তারেক, রাইট। ওনাকে মানে এত আকাল যে বিএনপির 207 জন সংসদ সদস্যের মধ্যে একজন মফস্বলের এমপি, সাবেক এমপিকে ডেকে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি করলাম। আর জাসাসের অঙ্গ সংগঠনের অন্যতম একজন ভাইস চেয়ারম্যান, তাকে বিশেষ অতিথি করা হলো। সভাপতি আমি সেদিন, মানে সভা চলার পরে কিছুক্ষণ পর আমি আবার ওই সভার ভারপ্রাপ্ত সভাপতি, মানে সভাপতি একটি কাজে মানে সামরিক চাপে যে কোনো কারণে তিনি স্কিপ করলেন, আমি থাকলাম। এবং আমার বক্তব্য এক পর্যায়ে আমি এই প্রথম এরশাদকে জিয়াউর রহমানের খুনি হিসেবে চিহ্নিত করার প্রথম বক্তব্যটা আমার মুখ দিয়ে, দ্যাট ইজ 1983 সালের 1 জানুয়ারি। তো তখন তো রাজনীতি নিষিদ্ধ, ঘরোয়া রাজনীতিও নাই। তো এটার বলার যে প্রতিক্রিয়া কি হবে এটা আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারিনি। তো পরবর্তীতে আমার সভাপতি তিনি আমাকে বললেন যে আপনি তো ভয়াবহ কথাবার্তা বলে ফেলছেন, আপনাকে নিয়ে কোনো প্রোগ্রাম আমি থাকবো না, আপনি থাকলে আমি অ্যাটেন্ড করবো না, আপনি সবাইকে বিপদগ্রস্ত করে ফেলছেন, ডিজেপি আপনার উপরে হ্যাভি বিরক্ত, আপনাকে কিন্তু যাচ্ছে তাই করে ফেলবে, আপনি ভাগেন। তা আমি বললাম যে আমি কি করতে পারি এখন। উনি বললেন যে অনলি ম্যাডাম ক্যান সেভ ইউ। ম্যাডাম তখন রাজনীতিতে ঢোকেন নাই, যান নাই। তা আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আপনার খেয়াল আছে বালুরঘাট বলে একটা জায়গার নাম আছে ক্যান্টনমেন্টের শেষ মাথায়, একদম শেষ মাথায়, হ্যাঁ, হলুদ রঙের বাস, নীল রঙের ছাদ, শহরে পরিবহন ছিল, বড় বাস না, মানে মিনি বাসের মতো। এটা মানে ওই শাহবাগ টু বালুরঘাট এই আনাগোনা করতো। তা আমি হঠাৎ করে চিন্তা করলাম যে আমি যেহেতু ডিজিএফ আমাকে খুঁজতেছে, তা আমার তো হালুয়া টাইট, তো আমি কি করব, ম্যাডামের কাছে আমার পৌঁছতে হবে, কেমনে আমি পৌঁছবো? ম্যাডাম তো এর আগে আমাকে কখনো দেখেননি, বাস্তবতা হচ্ছে এটা। তা আমি গেটে, তখন প্রেসিডেন্ট জিয়া মারা যাওয়ার পরেও সামরিক বাহিনীর লোকেরা ওনার স্টেনোর কাজটাজ, বাড়ির গেটে যে ইয়েটা প্রবেশ মুখে ওই মানে হাউস গার্ডে ওরা কাজ করেন। তা আমি আদমজি ক্যান্টনমেন্টের সামনে নামলাম। এই 6 নম্বর মইনুল হোসেন রোডে আমি কখনো বাস্তবে কোনোদিন যাইনি, কিন্তু অনেক সাহস নিয়ে আমি গেলাম এবং গেটে আমি গার্ড হাউসে আমি পরিচয় দিলাম। জিজ্ঞেস করলো যে আপনি কে? পরিচয় দিলাম, পুরো নাম বললাম না, খালি বললাম আসাদ, পুরো নাম বললাম না। তো বললো যে ম্যাডাম কি আপনাকে চেনেন? তা আমি বললাম যে না, উনি আমাকে চেনেন না, তবে আপনি বলেন যে বিশ্ববিদ্যালয়তে একজন ছাত্র দেখা করতে আসছে আপনার সাথে। তো আল্লাহর রহমত, ম্যাডাম অনুমতি দিলেন, আমি ভেতরে গেলাম। সম্ভবত সাইদ ইস্কান্দার সাহেবের ছেলে, এখন ছেলেটা অনেক বড়, ওকে কোলে নিয়ে ম্যাডাম যখন আমাকে ডাকলেন ভেতরে, তখন ছোট একটা বাচ্চা তার কোলে। পরে শুনলাম যে এটা সাইদ ইস্কান্দারের ছেলে, অন্তু বোধহয় তার নাম ছিল। ম্যাডাম ফুপু খুবই আদর করতেন ভাইয়ের ছেলে। তো যাওয়ার পরে আসার পর ট্রলি ঠেলে ওই সামরিক বাহিনীর লোকেরা তখন ম্যাডামের বাসায় কাজ করেন, নাস্তা টাস্তা দিলেন। আমার তো ভয় যে আমার ডিজে ফাইন আমাকে মানে প্যাদানি দেবে। তো
তো ম্যাডাম আমাকে জানতে চাইলেন, পরিচয় জানতে চাইলেন, তো বলে বা জিজ্ঞেস করলেন কোথায় কি পড়ি ফেলি, সব বললাম। তারপরে বললেন যে বাবা মার খোঁজ নেন, মানে খুবই আন্তরিকভাবে, জি, আমি জি। খাচ্ছি না কেন, আমি তো ভয় আছি, তুমি খাও খাও খাও। তারপরে বলে আচ্ছা বসো তুমি খাও। তারপর উনি নিজে আমাকে একটু তুলেও দিলেন। এক পর্যায়ে জিজ্ঞেস করেন যে বাড়িতে কে কে আছে। তাই বললাম যে ছোটবেলা মা মারা গেছেন। শোনার পর ম্যাডাম খুবই একটু পানি হলেন। বাবা, বললাম বাবা এই মাস্টার্স পরীক্ষার এক পেপার আগে মারা গেলেন। তো উনি খুবই ব্যথিত হলেন। তো উনি বললেন যে তুমি কি জন্য এসেছো, কোনো ব্যাপার। তখন আমি ঘটনাটা বললাম যে আমি এই বলেছি। তারপর তখন আমি বললাম যে আমি হোসেন মোহাম্মদ এরশাদকে খুনি বলেছি যে সে জিয়াউর রহমানের হত্যাকারী, এবং বলেছি যে তার তক্তে তো বুড়িগঙ্গার নদীতে আমরা ভাসিয়ে দেব। তো উনি বললেন কথা তো ঠিকই বলেছো, কথা তো ঠিকই বলেছো, বলার তো পর একটা সময় থাকে, তো দিস ইজ নট দ্য রাইট টাইম। তোমার কথা খুবই ঠিক, এটা নিয়ে আমরা কথা বলবো, তুমি একটু আগে বলে ফেলেছো, কিন্তু তুমি তো খুব বিপদে পড়ে যাবে। ওরা তো খুবই মানে মানে ওদের তো হিংস্র মনোভাব। তো যাই হোক, উনি ডিজিএফআইর মানে কোন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বললেন যে ওকে লাগাও, মানে ওনার তো তখন স্টেনো সিস্টেম আছে, লাগাতে বললেন, লাগানো মানে টেলিফোনে লাগাতে বললেন। ওই প্রান্তে আসার পরে তখন উনি আমার কথা বললেন যে বাচ্চা ছেলে বলে ফেলেছে, মানে উনি আমাকে সেভ করার জন্য যা যা বলার তাই বলছে। তখন ওই প্রান্ত থেকে বলছে না এই ধরনের কথাবার্তা বলে, আচ্ছা ঠিক আছে বাচ্চা ছেলে বলেছে, তো ম্যাডাম তো তখন রাজনীতি করেন না। তখন উনি বললেন, তাকে বললেন এই শোনো, ওই ছেলেটি কিন্তু আমার বাসায়, আচ্ছা আচ্ছা, ছেলেটি কিন্তু আমার বাসায়, তোমাদের লোকজনকে বলে দিও যে আমার বাসা থেকে বেরোবার সময় ওকে যেন রাস্তা থেকে না ধরে, ও কিন্তু আমার বাসাতে এখন। ওরা তো আটকে উঠেছে যে মানে এত কিছু ফাঁকি দিয়ে আমি ম্যাডামের বাসায় ঢুকে পড়েছি। তো ম্যাডাম তাদেরকে বললেন যে সো হোয়াট, কোনো বিষয় না, ওকে তোমরা কোনো ঝামেলা করো, বাচ্চা ছেলে। আবার তারপরে এতটা সিম্প্যাথি বলে ছেলেটার বাবা মা কেউ নাই, মানে ছেলেটার বাবা মা কেউ নেই। এই যে ওনার যে একটা মানে বাবা মা নাই, আমার যে মা ছোটবেলা মা মারা গেছে, আমার বাবাও নাই, উনি খুবই সিম্প্যাথেটিক হলেন। এবং উনি ভাবলেন যে এরকম একটা বাপ, এবং শুনে যে আমার নিজের কোনো ভাইও নেই ইত্যাদি, বলে যেরকম একটা ছেলেকে যদি নির্যাতনের মধ্যে পড়ে, গ্রেপ্তারের মধ্যে হয়, মানে একটু খোঁজ খবর নেওয়ারও কেউ নেই। তো যাই হোক, তা আমি এই কথাটা, আপনি যে স্মৃতিটা কথা, যে তার মধ্যে যে একটা মানে মাতৃস্নেহের ব্যাপারটা আছে, মানে আমি ওনার রাজনীতির যোগদান, ওনার বিএনপির রাজনীতিতে যোগদানের প্রক্রিয়ার অন্তত 1 বছর আগের ঘটনাটা আমি মানে। জি রিপন ভাই, আপনার সাথে একটা বিরল স্মৃতি বলবো আমরা এটাকে নিঃসন্দেহে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, রয়েছেন ডক্টর সায়ন্ত সাখাওয়াত, রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট। ডক্টর সায়ন্ত, আপনি নিশ্চয়ই জানেন ওই সময়ের ছাত্রদলের নেতারাই কিন্তু এখন বিএনপির নানান পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, এবং তারা দলটিকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত কিন্তু তারাই নিয়ে গিয়েছেন। খালেদা জিয়ার প্রতি এই নেতাদের বিশেষ একটা আবেগ রয়েছে, যেটা রিপন ভাই বলছিলেন। কারণ রিপন ভাই যে ঘটনা আমাদের বর্ণনা করে শোনালেন, এই আবেগ ওনার কোনোদিনও আজন্ম থেকে যাবে নিঃসন্দেহে। এর মানে হলো খালেদা জিয়ার প্রভাব দলটির উপর কিন্তু প্রবলভাবেই থেকে যাবে, কয়েকটা জেনারেশন অ্যাটলিস্ট, নিঃসন্দেহে। কি বলবেন? খুবই স্বাভাবিক। বিএনপির জন্য এ পর্যন্ত বিএনপিতে তো এখন ইনফ্যাক্ট 3rd জেনারেশন লিডারশিপ চলছে জিয়া পরিবারের। তো ফার্স্ট জেনারেশন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি অত্যন্ত জনপ্রিয়, চৌকস, ভিশনারি, স্টেটম্যান, সব গুণ
সম্পন্ন একজন মানুষ ছিলেন এবং রাষ্ট্রকে ধ্বংসের হাত থেকে বের করে এনে বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন এবং একটা ভিশন দিয়ে জাতিটাকে সেভ করেছেন, এগিয়ে নিয়েছেন। কিন্তু অল্প সময়ের ব্যবধানে তিনি নিহত হলেন, শহীদ হলেন। এর মধ্যে তিনি বিএনপি নামের এই দলটি গঠন করেছেন এবং বিএনপি গড়বার সময় তাকে সঙ্গত কারণেই বিভিন্ন দল থেকে নেতা বাছাই করে আনতে হয়েছে, কিছু নির্দলীয় মানুষ আনতে হয়েছে। নতুন দল করলে তাই তো করতে হয়, সেটাই ন্যাচারাল। সেই হিসেবে ওই সময় আবার রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্বে ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই সময়ে দল গঠন করেছেন, দল চালিয়েছেন, ফলে খুব বেশি চ্যালেঞ্জের মুখে আর আবার আওয়ামী লীগ আবার দ্বিধাবিভক্ত, শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে তার মেয়ে বিদেশে, সব মিলে খুব বেশি রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে কিন্তু পড়তে হয়নি। তিনি শহীদ হবার পরে এই দলটিকে ভাঙার চেষ্টা এরশাদ নানাভাবে করলো। সেই অবস্থা থেকে ম্যাডাম খালেদা দলটাকে নিজের মতো করে আস্তে আস্তে গড়ে তুললেন এবং আজকে যে মাটি ও মানুষের দলে পরিণত হওয়া যে একটা শক্তিশালী সংগঠন বিএনপি, এই সংগঠন গড়ে তুলবার কৃতিত্ব কিন্তু এর সংগঠনটা শুরু করবার এবং চালানোর কৃতিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হলো। এটাকে মাটি ও মানুষের দলে পরিণত করা এবং একটা শক্তিশালী দলে পরিণত করার কৃতিত্ব আমরা বলি যে কার্যকরী রাজনৈতিক দল হিসেবে ম্যাডাম খালেদা জিয়া। এবং এই ক্ষেত্রে একটা দেখবেন বিএনপিকে নিয়ে অনেকে ঠাট্টা মশকরা করে বলে যে বিএনপি তো কোনো রাজনৈতিক দলই না, এটা একটা পলিটিক্যাল ক্লাব। পলিটিক্যাল ক্লাব কেন? এখানে এই দিক থেকে কিছু, ওই দিক থেকে কিছু, নানান দিক থেকে এসে যুক্ত হয়েছে, সুতরাং এদের তো ইউনিফর্মিটি আর ইউনিটি, আইডিওলজিক্যাল যে ইউনিটি সেটা নাই, বিভিন্ন আইডিওলজি থেকে এসে জড়ো হয়েছে। আইডিওলজিক্যাল ইউনিটি না থাকার পরও জিয়াউর রহমানের নেতৃত্ব এবং ম্যাডাম খালেদা জিয়ার প্রতি আনুগত্য এবং তার নেতৃত্ব ব্যক্তিত্বের কারণে এই নেতারাই কিন্তু দলটাকে গড়ে তুলেছেন। খুব নাম করা ডাকসাইটে সব নেতা আছে যারা হোক অন্য দল থেকে আসা। কিন্তু বাই দিস টাইম যেটা হয়েছে, এই ছাত্রদল করা, জিয়াউর রহমানের সময় থেকে যারা ছাত্রদল করেছেন তারা এবং পরবর্তীতে ম্যাডাম খালেদা জিয়ার সময়ের অনেকে এখন এই দলের যুব সংগঠন, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে মহিলা সংগঠন থেকে শুরু করে মূল দল, এমনকি স্ট্যান্ডিং কমিটিতে পর্যন্ত ছাত্রদল করারা পর্যন্ত রিচ করে গেছে। সুতরাং এই দলকে এখন আর কারো বলবার সুযোগ নাই যে এটা একটা বিভিন্ন মতের লোক এসে একটা ক্লাব হয়েছে। এই দলে হ্যাঁ অন্য দল থেকে অন্য রাজনীতি করা কিছু কিছু এখন আছে, তার সংখ্যা খুবই কম, খুবই নগণ্য। মেজরিটি এখন বিভিন্ন পদে, নেতৃত্বে, দলের চালিকা শক্তি সব দেখবেন ছাত্র দল হয়ে তৈরি হয়ে বেড়ে ওঠা তারাই মূলত। সুতরাং ইতিমধ্যে কিন্তু তাদেরই একজন ইতিমধ্যে আপনার কেন্দ্রীয় পর্যায়ে বলতে পারেন, স্থানীয় পর্যায়ে কিন্তু সব ছাত্র দলের নেতারা এখন সামনে। হ্যাঁ, সে সারা দেশের সব সংগঠনে, এমনকি শ্রমিক সংগঠন বলেন, অন্যান্য যে অঙ্গ সংগঠন বলেন, সেগুলো তো আপনি দেখবেন সবকিছুতেই বিএনপি করা শুরু থেকে কিংবা ছাত্রদল করে বেড়ে ওঠারাই এখন মেজরিটি অংশ নেতৃত্ব দিচ্ছে। ফলে বিএনপি একটা ইউনিফর্ম একটা দলে পরিণত হয়েছে যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে, বাংলাদেশপন্থী দল এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন এবং এই আধুনিক বাংলাদেশের প্রশ্নে জিয়াউর রহমান যেই ধারণা পোষণ করতেন সেটা ধারণ করেন, ম্যাডাম খালেদা জি এটা পোষণ করতেন এবং তিনি যা দেখিয়েছেন রাজনীতিতে সেটাকে ধারণ করেন, এবং সর্বশেষ তারেক রহমান যে নেতৃত্ব তৈরি করেছেন দলের মধ্যে এবং তিনি গত কয়েক বছর ধরে নেতৃত্ব দিয়ে যে দলটাকে টিকিয়ে রেখেছেন, ফলে তার প্রতিও সবার যে আস্থার জায়গাটা তৈরি হয়েছে। ফলে বিএনপির ধারে কাছে কোনো দল বাংলাদেশে এই মুহূর্তে নেই এবং অদূর ভবিষ্যতে হবে কিনা সেটা ডিপেন্ড করবে বিএনপি বড় কোনো ভুল করে কিনা। যদি বিএনপি জিয়াউর রহমানকে ধারণ করে, যদি বিএনপি ম্যাডাম খালেদা জিয়াকে ধারণ করে এবং নেতৃত্বটাকে যদি বাংলাদেশপন্থী হিসেবে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সত্যিকার দেশপ্রেম এবং জাতীয়তাবাদ যেটা বিএনপির মধ্যে এই 4.5 দশক ধরে আছে সেটাকে অক্ষুণ্ণ রেখে এগিয়ে যায়, তাহলে বিএনপির পিছনে তাকাবার কোনো প্রয়োজন হবে না। আসাদুজ্জামান রিপন, আপনি জানেন ভোটে কখনো হারেননি খালেদা জিয়া। দেশের যে প্রান্তে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেখানে তিনি বিজয়ী হয়েছেন। দেশের নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়া একমাত্র উদাহরণ যিনি 5টি সংসদ নির্বাচনে 23টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতেই বিজয়ী হয়েছেন।
এটি কেন এবং কিভাবে সম্ভব হল? তার জীবনে এই ধরনের ঘটনা কিন্তু অনেকগুলো প্রথম আছে। যেমন মনে করেন, বাংলাদেশে একজন মানুষকেই, রাজনীতি 55 বছর ইতিহাসে একজন মানুষকেই ক্যারিসমেটিক লিডার বলা হতো। আদার দেন বেগম খালেদা জিয়া, আর কাউকে কিন্তু ক্যারিসমেটিক লিডার হিসেবে গণ্য করা হতো না, মনেও করা হতো না। মিডিয়া কখনোই তাকে তার নামের আগে কথা লিখতেন, বা ইন্টারন্যাশনাল মিডিয়াও বেগম খালেদা জিয়ার বর্ণনা করার সময় তার যে সাফল্যের কথা বললেন, মানুষকে আকৃষ্ট করার কথা বলতেন, যে তার ছায়াতলে মানুষ চলে আসা, তার নেতৃত্বের প্রতি মানুষ আকর্ষিত হওয়ার যে বিষয়গুলো বললেন, এইগুলোকে বর্ণনা করতে যে ইন্টারন্যাশনাল মিডিয়া তার নামের আগে তারা উল্লেখ করতেন ক্যারিসমেটিক লিডার। এই শব্দটি নান বাট খালেদা জিয়া, আর কারোর কপালে এটা জোটেনি। আবার যদি আসেন, যে আপনি যেটা বলেন যে কোনো নির্বাচনে মানে দাঁড়িয়ে পরাজিত না হওয়া, এটা একমাত্র ওনার মানে কি বলে, স্কোরের মধ্যে ওনার স্কোরই আছে, আর কারণ নেই। আর রাজনীতিতে অনেকে ভুল ভ্রান্তির মধ্যে থাকে, করেও, এবং রাজনীতিতে ভুল ভ্রান্তি থাকে না যে তা না, কিন্তু একেবারে রিলেন্টলেসলি আপনার সাকসেস স্টোরিজ মানে পলিটিক্যাল মাইলস্টোন ক্রিয়েট করা। হয়তো আপনি ক্ষমতায় যাননি, বাট আপনার পলিটিক্সটা তো ভুল ছিল না। আপনি 86-এ এরশাদকে বৈধতা দেননি, আপনি তার কারণে ক্ষমতার অংশীদার হতে পারেনি বা বিরোধী দলে যেতে পারেনি, কিন্তু তার ডিসিশনটা তো সঠিক ছিল, তাই না? এইটে হাসিনাকে বাধ্য করেছেন, আর উনি তো আপোষহীন হলেন, যে যাতে করে হাসিনা একটা পর্যায়ে 88 ইলেকশন গেল না। এই যে এগেইন আপোষহীন শব্দটি, এটা শুধুমাত্র বাংলাদেশে গত 55 বছর ইতিহাসে ওনার বেলাতেই প্রযোজ্য। ওনাকেই মানুষ বলেছে, রাজনৈতিক অন্য দলের নেতারাও বলেছেন, মিডিয়া বলেছে। এই শব্দটি অন্য কারোর কপালে, আরেকটা জিনিস আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি বলছি, আর কারোর বেলায় এই জিনিসগুলো জটেনি। তাহলে এরকম অনেকগুলো যদি আপনি প্রথম যদি বলেন, সেটা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্যই। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তো না এখন, এটা তো সত্য নাকি? উনি সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, উনি বিরোধী দলের মানে নেত্রী ছিলেন, উনি একটা বড় দলের চেয়ারপারসন ছিলেন ওনার জীবন অবসানের শেষ মুহূর্ত পর্যন্ত। ক্যান ইউ ইমাজিন, ওনার মৃত্যুর পরে আমাদের প্রায় সকল প্রতিবেশীরাই তো, প্রায় সকল প্রতিবেশীরা, আমরা যে দক্ষিণ এশিয়ার, আমরা তো দক্ষিণ এশিয়ার একটা দেশ, আমাদের প্রায় সকল প্রতিবেশী, ভুটান, আপনি যদি ভুটানের কথা যদি ধরেন, আপনি যদি নেপালের কথা যদি ধরেন, কারণ তারা তো আমাদের নিকটতম প্রতিবেশী। ইভেন ইন্ডিয়ার ফরেন মিনিস্টার তিনি উড়ে এসেছেন, পাকিস্তানের স্পিকার তিনি উড়ে এসেছেন, শ্রীলঙ্কার ফরেন মিনিস্টার আসার কথা ছিল, আমি শেষ পর্যন্ত আমি কনফার্ম হইনি, বা ওনারও আসার কথা ছিল, হোয়াট এভার। এই যে আমাদের সকল প্রতিবেশী, শুধু আমরাই কাচ্ছি তা না, কিন্তু আমরাই কাচ্ছি তা না, উপমহাদেশের সমগ্র মানুষই কিন্তু তাকে খুব অশ্রু সজল দৃষ্টিতেই তাকে কিন্তু আজকে অপরাহ্নে তাকে মানে বিদায় জানিয়েছেন। তো সুতরাং এই যে মানে বিরল ঘটনা, এই যে কোটি মানুষের অংশগ্রহণে তার যে মহাপ্রয়াণ, এটা কি উপমহাদেশে আর কারোর বেলায় ঘটেছে এরকম? দল মত নির্বিশেষে তার মানে মৃত্যুতে তার প্রতিপক্ষ বলেন বা তার সমালোচক বলেন, রাজনীতির সমালোচনা থাকবেই, কে না, এবং আপনার ওয়ার্ল্ড ওয়াইড জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে সারা পৃথিবীব্যাপী তার মৃত্যুতে মানে শোক বার্তা জানিয়েছেন, অনেকে ফিজিক্যালি অ্যাটেন্ড করেছেন। এটা একটা মানে বিরল সম্মানের ব্যাপার নিঃসন্দেহে। এবং আল্লাহ তাআলা কজনের ভাগ্যে, আমরা ছোটবেলা একটা আপ্তবাক্য পড়েছি, এমন জীবন করিবে গঠন, মরিও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আসলে কি আজকে সেটাই আমরা দেখেছি, সারা দেশ শোকাভিভূত, সারা দেশ কাঁদছে, প্রকৃতি কাঁদছে, তাই না? তো উনি হাসছেন, এত মানুষের প্রার্থনা, মানে অসুস্থ হওয়ার পর থেকে এত মানুষ প্রার্থনা করেছেন তিনি যাতে সেরে ওঠেন। নিঃসন্দেহে। রিপন ভাই, আবার আপনার কাছে আসবো। ডক্টর সায়ন্ত, আমরা লক্ষ্য করেছি যে গত তার 41 বছরের রাজনীতিতে, আপনি বলছিলেন 43, যে আলটিমেটলি তাই, আমরা বলি 4 দশকের রাজনীতিতে খালেদা জিয়াকে কখনোই অপ্রাসঙ্গিক করা যায়নি। উনি সরকারে যখন ছিলেন তখন স্বাভাবিক কারণে প্রাসঙ্গিক ছিলেন, যখন বিরোধী ছিলেন তখনও প্রাসঙ্গিক ছিলেন। সবচেয়ে বড় কথা হলো গত 15 বছর ফ্যাসিস্ট শাসনামলে তাকে অপ্রাসঙ্গিক করার হেন অপচেষ্টা যেটা করা হয়নি, কিন্তু আমরা লক্ষ্য করেছি তিনি আরও বেশি প্রাসঙ্গিক ছিলেন।
কি বলবেন? খালেদা জিয়ার অপর নাম হয়ে গিয়েছিল বাংলাদেশ। খালেদা জিয়ার প্রতিশব্দ হয়ে গেল গণতন্ত্র, তাকে বলা হলো মাদার অফ ডেমোক্রেসি। খালেদা জিয়া সব সময় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। খালেদা জিয়া সব সময় বাঙালি সংস্কৃতি এবং ইসলামী মূল্যবোধ দুটোকেই ধারণ করেছেন। তো যে মানুষ যার নামটাই একটা ইনস্টিটিউশন হয়ে যায়, যার নামের প্রতিশব্দ হয়ে যায় বাংলাদেশ, যার নাম মানি হয়ে যায় বাংলাদেশের গণতন্ত্র, তাকে অপ্রাসঙ্গিক কে করতে পারে বলেন তো? মানুষকে অপ্রাসঙ্গিক করে নিজে নিজেকে। সময়ের বিবর্তনে অপ্রাসঙ্গিক হয়ে যায়, কিন্তু নিজে নিজেকে যদি অপ্রাসঙ্গিক কেউ না করে, তার মেধা, সততা, তার যে আত্মত্যাগ, তার যে ডেডিকেশন, তার ডিটারমিনেশন সব দিয়ে নিজেকে নিজে যদি অপ্রাসঙ্গিক না করবার যে চেষ্টাটা অব্যাহত রাখে, যেটা খালেদা জি রেখেছেন, এমন কোনো শক্তি নাই তাকে অপ্রাসঙ্গিক করতে পারে, কারণ মানুষ তাকে প্রাসঙ্গিক করে রাখে। আপনাকে আগের শুরুর আলোচনায় বলেছিলাম যে খালেদা জি বলছেন, এক সময় বলছিলেন যে আমি অল্প বয়সে স্বামীকে হারিয়েছি, এই দেশের জনগণই তো আমার আপনজন, এদের রেখে আমি কোথায় যাব, আমার আর কোনো ঠিকানা নেই। তো যে মানুষ মনে করেন এদেশের এদেশটার প্রতিটি জনগণ তার পরিবারের সদস্য, এদেশের মানুষই আপনজন, তার উপর যত নিপীড়ন হোক তিনি পালিয়ে যাননি, তিনি দেশ ছেড়ে যাননি, তিনি নিজের বা পরিবারের ভালো থাকার কথা ভাবেননি, দেশের ভালো থাকার কথা ভেবে, জনগণের ভালো থাকার কথা ভেবে তিনি কষ্ট স্বীকার করেছেন। তাকে অপ্রাসঙ্গিক করে সাধ্য কার? আরেকটি বিষয় আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, আমরা আজ মানিক মে এভিনিউতে ইতিহাসের পুনরাবৃত্তি দেখলাম। আজ থেকে ৪৪ বছর আগে এই মানিক মে এভিনিউতেই লাখ লাখ মানুষ শেষ শ্রদ্ধাটা জানিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আজ এখানেই আবারও লাখ লাখ মানুষ খালেদা জিয়াকে বিদায় জানিয়েছেন। তার দাফন হয়েছে তার স্বামীর কবরের পাশে। এই কারণেই এখন অনেকে বলছেন যে খালেদা জিয়ার বিদায়টি ছিল গৌরবময় এবং মর্যাদাপূর্ণ। কি বলবেন? শোনেন, আমরা প্রত্যেকেই পৃথিবী থেকে চলে যাব, মানে জন্ম যারা নিয়েছে প্রত্যেকেই মরবে, কিন্তু মৃত্যুটা যদি হয় গৌরবময়, মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে যাওয়া যায় পৃথিবী থেকে, এর থেকে গৌরবের কিছু হতে পারে না। খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুইজনেই ওই গৌরবের অধিকারী। অনেকে বলেন যে একটা মানুষের সফলতা বা ব্যর্থতা প্রমাণ হয় তার বিদায়টা কিভাবে হয়, তার শেষকৃত্য বা জানা যায় মানুষ কিভাবে প্রতিক্রিয়া দেয়, অংশগ্রহণ করে। এনিওয়ে, দেখেন, আমরা তিনজনেই ধর্মে বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, এবং যারা শুনছেন যারা আল্লাহ বিশ্বাস করেন, এমনকি আওয়ামী লীগের ধর্মপ্রাণ মুসলমান যারাও, তারা একটা জিনিস যদি শুধু এভাবে ভাবেন যে কাকে সম্মানিত করা হবে আর কার সম্মান কেড়ে নেওয়া হবে, তো আল্লাহই নির্ধারণ করেন। এবং এটা অনেকে বলে এটা ওনার ভাগ্য ভালো, এই ভাগ্যটাও আল্লাহই দেন। দেখেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার সময় জেলে থাকলেও তার নামটাই বড় ভূমিকা রেখেছে, এবং তিনি দুর্দান্ত নেতা ছিলেন, কিন্তু তার বিদায়টা হয়েছে খুব শোচনীয়ভাবে, জানাজা পড়ার লোক খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সেই সময় কিন্তু শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে তার দলের লোকরাই কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ছিল। আর জিয়াউর রহমানের সময় কি ঘটলো? জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে তার জানাজায় লাখো মানুষের ঢল, মানুষের আহাজারি কান্না, কি শ্রদ্ধা এবং ভালোবাসায় বিদায় নিলেন তিনি। আবার পরের জেনারেশনে আসেন, সেকেন্ড জেনারেশন, এই দুই ফ্যামিলির। খালেদা জিয়া কীভাবে বিদায় নিলেন আজকে সবাই দেখলেন। আর শেখ হাসিনা পালিয়ে গেল, এবং তার শেষ দিন, পৃথিবী থেকে চিরবিদায়ের দিন কেমন কাটবে, কেমন হবে আল্লাহ জানে। আল্লাহ যদি তাকে সম্মানিত করতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত মানুষ দেখছে যে আল্লাহ জিয়া পরিবারের প্রতি যে রহমত এবং তাদেরকে যে মানুষের ভালোবাসা নিয়ে গৌরবের সঙ্গে বিদায় নেওয়ার যে তৌফিক দিয়েছেন, এটা অন্য কাউকে বাংলাদেশে দেননি অনেকে, সেই বিবেচনায়। আর এদের রেকর্ডও সবসময় অনন্য। জিয়াউর রহমানের জানাজা বলেন, জিয়াউর রহমানের বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার রেকর্ড বলেন, বাংলাদেশের স্বাধীনতার, বাংলাদেশের জন্মের সময় বাংলাদেশের পক্ষে অবস্থান বলেন, এই 90-এর গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান বলেন, 5ই আগস্টের সময় বাংলাদেশের পক্ষে অবস্থান বলেন, প্রতি জন্ম থেকে শেষ পর্যন্ত প্রতিটা বড় বড় রাজনৈতিক ইভেন্টে এই দলটি এবং এই দলের নেতাদের আপনি একটা প্যারালাল, একটা রেকর্ড রাখার মতো অবস্থান পাবেন। অন্য দলের কারো 71-এ একরকম ভালো পাবেন, কারো নেগেটিভ পাবেন। 24-এ কারো কেউ গণহত্যা, কেউ 71-এ গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত, একদল পক্ষে।
24-এ এসে আবার আরেক দল গণহত্যাকারী, আরেক দল পক্ষে, 90-এ আবার অনেক দল পক্ষে, কিন্তু এরশাদ আবার ঘৃণিত, 86-তে আবার বিএনপি আপসহীন বেগম খালেদা জিয়া, জামায়াত ইসলাম এবং আওয়ামী লীগ ওইখানে নির্বাচন করলো। ফলে ইতিহাসের বাক পরিবর্তনের, রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশের যতগুলো ইতিহাস আপনি পর্যালোচনা করবেন বড় ধরনের, প্রত্যেকটাই এই জিয়া পরিবার, এই দলের নেতা এবং এই দলটিকে পাবেন অনন্য রেকর্ড সৃষ্টিকারী দল। আসাদুজ্জামান রিপন, গণতন্ত্র ও নির্বাচনের প্রতি অনমনীয় অঙ্গীকারের বাইরে বাংলাদেশের জন্য সম্ভবত বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া আরেকটি বার্তা হলো দক্ষিণ এশিয়ায় এই দেশের যে বিশেষ ভৌগোলিক অবস্থান, তাতে এখানে শক্তিশালী ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রয়োজন। বিশেষ করে আমরা গত 15 বছর সেটা টের পেয়েছি যে খালেদা জিয়ার মতো মানুষের প্রয়োজন ছিল কীরকম। এই যে আন্তদলীয় বা আন্তরাষ্ট্রীয় সম্পর্কে খালেদা জিয়া হেলে পড়া রাজনৈতিক মডেলের বিপক্ষে ছিলেন সব সময়, কিন্তু আমরা গত 15 বছরে দেখেছি যে আসলে আমাদের দেশে পররাষ্ট্র নীতি বলতে কিছু ছিল না, দিল্লি সব ঠিক করে দিতেন। এই যে তার যেটা সায়ন্ত স্বাগত বলছিলেন যে আমাদের দেশের বাইরে বন্ধু আছে, প্রভু নেই, এই কারণে কিন্তু খালেদা জিয়াকে এদেশের আপামর মানুষ খুব পছন্দ করতো। এটা বড় অন্যতম একটি কারণ, অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ। এই যে তার দেশপ্রেম, এটা কিন্তু মানে আরো সামনের দিনগুলিতে আরো বড় করে সামনে আসবে বলে আমার ধারণা, ব্যক্তিগতভাবে ধারণা। সব মিলিয়ে কি বলবেন? প্রতিটি রাষ্ট্রের জন্য নিজস্ব একটা জিও পলিটিক্স থাকে, একটা জিও স্ট্র্যাটেজি থাকে নিঃসন্দেহে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক ধরনের জিও স্ট্র্যাটেজি, ইউরোপের জন্য এক ধরনের জিও স্ট্র্যাটেজি, অফকোর্স চীনের জন্য এক ধরনের জিও স্ট্র্যাটেজি। বাংলাদেশ একটা ছোট দেশ হলেও তার নিজস্ব একটা জিও ডায়নামিক্স আছে, তার একটা জিও স্ট্র্যাটেজি থাকা উচিত আছে। এখন আপনি এটা মেনটেন করছেন কি করছেন না, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন হেলম অফ অ্যাফেয়ার্স, রাষ্ট্রের হেলম অফ অ্যাফেয়ার্সে যখন আপনি থাকবেন, সার্টেনলি ডিসিশনটা তো আপনি নেবেন যে আপনি কোন দিকে টিল্টেড হবেন। আপনি সেন্টারে থাকবেন, অর সেন্টার লেফট হবেন, অর সেন্টার রাইট হবেন। আমি বলছি না যে আপনি কোনো রাষ্ট্রের সাথে আপনি মানে পার্মানেন্ট বৈরিতা বজায় রাখবেন। একটা রাষ্ট্রের দায়িত্ব না আরেকটি রাষ্ট্রের সাথে স্থায়ী বৈরিতা ইচ্ছা করে সৃষ্টি করা, এটা পররাষ্ট্র নীতিও না, সৃষ্টি করার কোনো কারণ নাই, সোজা কথা। যেমন আমাদের নেতা, আমাদের বর্তমান নেতা, আমাদের নেতা তারেক রহমান, মানে আমি আমাদের নেতা বলছি যেহেতু মানে তিনি উল্লেখ করছেন, আজকে কিন্তু বিএনপি ইনফ্যাক্ট বিএনপি লিডারশিপ আজকে থেকে নট মানে তৃতীয় প্রজন্মে নয়, তৃতীয় পর্যায়ে উপনীত হলো। যেটা বলছিলেন আপনি, জিয়াউর রহমান থেকে বেগম জিয়া, বেগম জিয়া থেকে মানে তারেক রহমান, এটা আমাদের তৃতীয় পর্যায়ে। তো যাই হোক, তো আমি যেটা বলতে চাই, আমাদের তৃতীয় পর্যায়ের নেতা হিসেবে তারেক রহমান যে কথাটি বলেন, যেটা সবার আগে বাংলাদেশ। কোনো নেতা যখন ডিটারমাইন করেন মাই কান্ট্রি দ্য ফার্স্ট প্রায়োরিটি, কান্ট্রি ফার্স্ট, অফকোর্স। আপনি যদি ট্রাম্পের কথা যদি ধরেন, ট্রাম্প কি বলে যে আমেরিকা ফার্স্ট। আপনি দেখেন, আমি আজকে একটু আগে জানাজাতে এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হলো, তিনি সরকারের খাদ্য ডিপার্টমেন্টের, তিনি বোধহয় মহাপরিচালক কোনো একটা ডিপার্টমেন্টের। তো উনি একটা মানে খাদ্য চাহিদা বা আমাদের স্টক এগুলো নিয়ে আমাকে, যেহেতু আমি টকশো দিয়েছি, আমাকে একটা কিছু ফিডব্যাক দিলেন মানে বিষয়ে। তো যাই হোক, তো এই কথাটা আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন নিজের দেশের স্বার্থটা দেখবেন, যেমন আমরা আমেরিকাতে আমরা গম আনি না, আনতে হলো তো এবার পার টনে আমাদেরকে উই হ্যাড টু পে মোর $25, $25 আমাদেরকে প্রতি টনে বেশি দিতে হয়েছে, মানে ইন কম্প্যারিজন উইথ দ্য ইউক্রেন এবং রাশিয়ান প্রাইস। রাশিয়া এবং ইউক্রেন থেকে আমরা যে গমটা ইম্পোর্ট করতাম, সেখান থেকে অতিরিক্ত $25 বেশি দাম আমাকে আমেরিকা থেকে আনতে হয়েছে। বিকজ আমেরিকা বলেছে তুমি তোমার গার্মেন্টস আমি নেব, প্রোভাইডেড ইউ হ্যাভ টু বাই সামথিং ফ্রম মাই মার্কেট, আমার জায়গা থেকে তোমাকে কিছু কিনতে হবে। তো সেটাকে কম্পেনসেট করার জন্য অথবা এটাকে রিলেট করতে যে আমাদেরকে আলটিমেটলি আমেরিকা থেকে গম কিনতে হয়েছে। আমি বলতে চাচ্ছি এখানে ট্রাম্পের বেলায়, ট্রাম্পের আমেরিকা ফার্স্ট যে পলিসি, অর্থাৎ আমার দেশ থেকে তুমি গম কিনবে, তুমি রাশিয়া দিয়ে কেন কিনছো? রাশিয়া তোমার কয় টাকার গার্মেন্টস কিনে, সোজা কথা। ইউক্রেন তোমার কয় টাকার গার্মেন্টস, আমি তো অনেক টাকার গার্মেন্টস তোমার দেশ থেকে নেই। তো দ্যাট ইজ দ্য মানে তার পলিসি। বাংলাদেশের বেলায়
আমার নেত্রী বেগম খালেদা ঠিক একই নীতি অনুসরণটা করতেন, যে আমার দেশের স্বার্থটা আগে। আমি বৈরিতা করতে চাই না, কিন্তু নিজের স্বার্থ জি, জি। বিকিয়ে দিয়ে না। আমার বিদ্যুতের দরকার আছে, আমি আপনার কাছ থেকে বিদ্যুৎ কিনতে পারি, মনে করেন জি। সে ফর এক্সাম্পল আপনি একটা ইউরোপিয়ান কান্ট্রি, আমি আদানির কাছ থেকে বেশি দাম দিয়ে বিদ্যুৎ কিনবো কেন? এটা কি আমার এটা কি আমার রাইট পলিসি হলো? মোটেই না। আজকে কয়েক হাজার, প্রায় 15,000 কোটি টাকা আলটিমেটলি ইন্ডিয়াকে খুশি করতে, যে বিগত সরকার বাংলাদেশের জনগণের ট্যাক্সের পয়সা থেকে 15,000 কোটি টাকা দিয়েছে, এবং আমাদেরকে এই দায় দিতে হচ্ছে, জি। দিতে হবে, জি। আনলেস অ্যান্ড আনটিল যদি আমরা আদানির সাথে এই কন্ট্রাক্ট যদি স্ক্র্যাপ না করি। জি। এইটা বেগম খালেদা জিয়া সবসময় নিজের স্বার্থের কথা ভাবতেন। নিঃসন্দেহে। টাটা একসময় আমাদের কাছ থেকে আমাদের গ্যাস দিয়ে টাটা এখানে ইন্ডাস্ট্রি করবে। অ্যাট দ্যাট টাইম মতিউর রহমান জি, জি। নিজামী তখন শিল্পমন্ত্রী ছিলেন জামাতের তরফে, যখন আমাদের সাথে জোট গভর্নমেন্টে যখন ছিলেন, তখন টাটার সাথে আমাদের রিলেশনটা খারাপ হয়ে গেল, বিকজ আলটিমেটলি আমাদের সরকার, তৎকালীন জোট সরকার বলে দিল যে আমাদের অফুরন্ত গ্যাস সম্পদ নাই, যে আমরা টাটাকে অফুরন্তভাবে 50 বছর নিরবিচ্ছিন্নভাবে গ্যাস দিতে পারবো, এই ধরনের টার্মস আমরা যেতে পারবো না। একটা সরকারের তো সেই জাতীয়তাবোধটা থাকা দরকার, নিঃসন্দেহে। সেটা বেগম খালেদা জিয়ার ছিল। জি, জি। এবং উনি একটা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটা ধারা তৈরি করে গিয়েছেন। আই মাস্ট সে, ওনার যে বক্তব্য বিবৃতি কথা যেগুলো বলেন, আধিপত্যবাদ বিরোধী যে ওনার যে স্ট্যান্ড, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ওনার যে স্ট্যান্ড, সেটা যে হোক, উনি সাকওয়াত শান্ত স্পষ্ট ভাষায় বলেছেন, ম্যাডামের একটা বক্তব্য উল্লেখ করেছেন যে আমাদের দেশের বাইরে আমাদের অন্য কোনো ঠিকানা নেই। ঠিকানা নাই, প্রভু এমন নাই। প্রভু নেই। প্রভু নেই, এই যে কথাগুলো সাহস করে উচ্চারণ করা, জি। এটাই তো সত্য কথা। নিঃসন্দেহে। জি। এবং তার উত্তরাধিকারী হিসেবে আমাদের বর্তমান নেতা তারেক রহমান ঠিক একই ধারা করে আরো পরিষ্কার করে বলেছেন, বাংলাদেশ ফার্স্ট, রাইট। জি। সবার আগে বাংলাদেশ। জি। এইটাই তো এটা অনেকটা রিলে রেসের মতো নিঃসন্দেহে। ব্যাটন ধরে দেওয়া। ম্যাডাম এই পর্যন্ত গিয়েছেন, তারেক রহমান এখন সবার আগে বাংলাদেশের যে ব্যাটনটা, এটা তিনি এগিয়ে নিয়ে যাবেন। জি। আমরা বেগম খালেদা জিয়াকে আজকে বিদায় দিলাম, কিন্তু ওনার প্রভাব যুগ যুগ ধরে বাংলাদেশে থাকবে। আসলে বলতে গেলে কি, বেগম খালেদা জিয়া নিজেই একজন ইতিহাস, কাজেই ইতিহাস থেকে তাকে মুছে ফেলার প্রশ্নই আসে না। ডক্টর সায়ন্ত সাখাওয়াত এবং আসাদুজ্জামান রিপন, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।